হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি। তোমাদের সবাইকে তোলারাম কলেজ অনলাইন ইকোনমিক্স ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি নাজিয়া শারমিন হক, প্রভাষক অর্থনীতি বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আজকে আমি তোমাদেরকে পড়াবো ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি, সামগ্রিক ও আংশিক ভারসাম্য, এই চ্যাপ্টারটা। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমরা ইতিমধ্যে 2-3টা ক্লাস নিয়েছি। আমি এই চ্যাপ্টারটা আজকে কন্টিনিউ করব। তোমাদের নতুন টপিকস দিয়ে শুরু করব, তুলনামূলক স্থিতিশীল ভারসাম্য। তার আগে অ্যাজ ইউজুয়াল বলে নেই, তোমরা যারা এই মুহূর্তে আমার ক্লাসটি দেখছো, কমেন্ট বক্সে নিজেদের নাম এবং রোলগুলো একটু দিবে। এগুলো তোমাদের হাজিরা হিসেবে সংরক্ষণ করা হবে। তাহলে আমরা পড়ায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনা হচ্ছে তুলনামূলক স্থিতিশীল ভারসাম্য। তুলনামূলক স্থিতিশীল ভারসাম্যটা কি? তুলনামূলক স্থিতিশীল ভারসাম্য হচ্ছে প্রাথমিক ভারসাম্য এবং পরিবর্তিত ভারসাম্য, এই দুইটা যখন যৌথভাবে উপস্থাপন করা হয় সেই ভারসাম্যটাকে আমরা বলবো তুলনামূলক স্থিতিশীল ভারসাম্য। আমি কি বললাম, আবার বলছি, তুলনামূলক স্থিতিশীল ভারসাম্য কোনটা? প্রাথমিক ভারসাম্য এবং পরিবর্তিত ভারসাম্য। এই দুইটা ভারসাম্য যখন যৌথভাবে উপস্থাপন করা হয় তখন আমরা তাকে বলবো তুলনামূলক স্থিতিশীল ভারসাম্য। আমাদের গ্রাফটা কেমন হবে আমরা তাহলে সেটা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। লম্ব অক্ষে ধরলাম দাম, ভূমি অক্ষে আমরা ধরলাম চাহিদা এবং যোগানের পরিমাণ। লম্ব অক্ষে মেজারমেন্ট করলাম দাম, ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ। আমরা বাজার ভারসাম্যের নর্মাল একটা গ্রাফ আঁকলাম। এম ধরলাম, E0 হচ্ছে ভারসাম্য বিন্দু, OM হচ্ছে ভারসাম্য পরিমাণ ও P0 হচ্ছে প্রাথমিক ভারসাম্য দাম। কোনো কারণে যোগানটা কমে গেল, তার মানে যোগান রেখা বাম দিকে শিফট করবে, নতুন যোগান রেখা হবে S1। আমার নতুন ভারসাম্য বিন্দু হবে E1, নতুন ভারসাম্য বিন্দু হবে E1। আমার কি হলো, দাম বেড়ে গেল এবং আমার ভারসাম্য পরিমাণটা কমে গেল। ঠিক আছে, কোনো কারণে আমার যোগানের পরিমাণ কম হতে যোগান রেখা উপরে বাম দিকে শিফট করলো। আমার নতুন যোগান রেখা হলো S1। নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে E1। তাহলে নতুন ভারসাম্য বিন্দু E1 থেকে লম্ব অক্ষ বরাবর রেখা টানলে নতুন ভারসাম্য দাম পাবো P1 আর নতুন ভারসাম্য পরিমাণ পাবো M1। তাহলে এখানে আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি যে যোগান যদি কমে যায় তাহলে যোগান রেখা বাম দিকে শিফট করবে এবং আমাদের দামটা বেড়ে যাবে, ভারসাম্য পরিমাণটা কমে যাবে। এই যে দেখো, আমাদের প্রাথমিক ভারসাম্য ছিল E0 এবং পরিবর্তিত ভারসাম্য হচ্ছে E1। এই দুইটা যখন একসাথে যৌথভাবে আমাদের উপস্থাপন করা হয়েছে এই গ্রাফে, এজন্য এই ভারসাম্যটাকে আমরা বলবো তুলনামূলক স্থিতিশীল ভারসাম্য। ঠিক আছে, আমি কি ক্লিয়ার করতে পেরেছি? আমাদের প্রাথমিক ভারসাম্য এবং পরিবর্তিত ভারসাম্য যখন একটা চিত্রে যৌথভাবে উপস্থাপন করা হবে তখন সেই ভারসাম্যটাকে আমরা বলবো তুলনামূলক স্থিতিশীল ভারসাম্য। ওকে, আমি মুখেও বললাম এবং গ্রাফ দিয়েও ক্লিয়ার করে দিলাম। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের শর্ট নোটস, খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন, 4 মার্কের যে ছোট ছোট প্রশ্ন আছে এই শর্ট নোটস হিসেবে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের বিগত 5 সালের কোশ্চেনে বারবার কিন্তু এসেছে। ঠিক আছে, আমি আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। এর পরের টপিক্সে চলে যাই। এর পরের টপিক্স হচ্ছে ভারসাম্যের অস্তিত্ব ও অস্তিত্বহীনতা। দেখি তাহলে ভারসাম্যের অস্তিত্ব ও অস্তিত্বহীনতা। ভারসাম্যের পরের টপিক্সটা আমাদের হচ্ছে ভারসাম্যের অস্তিত্ব ও
অস্তিত্বহীনতা। ওকে, ভারসাম্যের অস্তিত্বহীনতাটা কি আমি একটু বলে নিচ্ছি। তোমাদের ভারসাম্যের অস্তিত্বহীনতা হচ্ছে যখন চাহিদা এবং যোগান রেখা পারস্পরিক কোনো বিন্দুতে যদি ছেদ করে, তাহলে আমরা কি একটা ধনাত্মক দাম পাবো, একটা ধনাত্মক ভারসাম্যের পরিমাণ পাবো, তাই না? আমরা যদি ধনাত্মক দাম এবং ধনাত্মক ভারসাম্যের পরিমাণ যদি পাই, তখন আমরা যে ভারসাম্যটা পাবো সেটাকে আমরা বলবো যে ভারসাম্যের অস্তিত্ব রয়েছে। আর যখন আমাদের চাহিদা এবং যোগান রেখা পরস্পরকে ছেদ করবে না, আমরা কোনো ভারসাম্য বিন্দু পাবো না এবং আমরা কোনো ধনাত্মক দাম পাবো না এবং ধনাত্মক ভারসাম্যের পরিমাণ পাবো না, তখন আমরা তাকে বলবো যে ভারসাম্যের অস্তিত্বহীনতা বিরাজ করছে, অর্থাৎ ভারসাম্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ঠিক আছে, আমি কি ক্লিয়ার করতে পারছি? যদি চাহিদা রেখা এবং যোগান রেখার পারস্পরিক ছেদক বিন্দুতে একটি ধনাত্মক দাম ও ধনাত্মক পরিমাণ নির্ধারিত হয়, তবে বলা যায় যে ওই বিন্দুতে ভারসাম্যের অস্তিত্ব রয়েছে। ঠিক আছে, যদি চাহিদা রেখা এবং যোগান রেখার ছেদক বিন্দুতে একটি ভারসাম্য নির্ধারিত হয় এবং সেই ভারসাম্য বিন্দুতে আমরা একটা পজিটিভ দাম পাই এবং একটা পজিটিভ ভারসাম্য পরিমাণ পাই, সেই অবস্থাকে আমরা বলবো যে ভারসাম্যের অস্তিত্ব রয়েছে। আর যদি আমরা কোনো চাহিদা যোগানের যদি কোনো ছেদ বিন্দু না পাই, তখন আমরা সেই অবস্থানটাকে আমরা বলবো কি, যে ভারসাম্যের অস্তিত্বহীনতা বিরাজ করছে। তাহলে ভারসাম্যের অস্তিত্বটা কি আমরা গ্রাফের সাহায্যে দেখি। ভারসাম্যের অস্তিত্ব গ্রাফটাই আগে আঁকি। লম্ব অক্ষে দিলাম দাম, ভূমি অক্ষে দিলাম চাহিদা এবং যোগানের পরিমাণ। আমার ডিডি হচ্ছে চাহিদা রেখা, এসএস হচ্ছে যোগান রেখা, আমার ভারসাম্য বিন্দু হচ্ছে E0। দেখো আমি কিন্তু নর্মাল বাজার ভারসাম্যে আঁকলাম। চাহিদা রেখা যোগান রেখা E0 ভারসাম্য বিন্দুতে ছেদ করলো, ধনাত্মক দাম পেলাম কত, P0, আর ধনাত্মক চাহিদা এবং যোগানের পরিমাণ অর্থাৎ ধনাত্মক ভারসাম্যের পরিমাণ পেলাম Q0। দেখো চাহিদা এবং যোগান রেখা একটা ছেদবিন্দুতে ছেদ করলো, এই ছেদবিন্দুর নাম দিলাম E0, এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। ই বিন্দু থেকে আমরা লম্ব অক্ষ বরাবর রেখা টানলাম, আমরা কি ধনাত্মক একটা দাম পেলাম। E0 বিন্দু থেকে আমরা ভূমি অক্ষের উপরে রেখা টানলাম, আমরা ধনাত্মক একটা ভারসাম্যের পরিমাণ পেলাম। তার মানে আমরা যেহেতু একটা চাহিদা এবং যোগান রেখা পরস্পরকে ছেদ করেছে একটা বিন্দুতে, সেই বিন্দুতে আমরা কি পেয়েছি, সেই বিন্দু থেকে আমরা একটা ধনাত্মক দাম পেয়েছি, ধনাত্মক ভারসাম্যের পরিমাণ পেয়েছি। অতএব আমরা এই অবস্থানটাকে আমরা বলবো যে আমাদের ভারসাম্যের অস্তিত্ব রয়েছে। এখন আমরা চলে যাব আমাদের অস্তিত্বহীনতার গ্রাফে। অস্তিত্বহীনতার গ্রাফটা আমাদের কেমন হবে, ঠিক আগের মতো লম্ব অক্ষে দিলাম দাম, ভূমি অক্ষে দিলাম চাহিদা ও যোগানের পরিমাণ। এই হচ্ছে আমার ডিমান্ড কার্ভ ডিডি, আর এই হচ্ছে আমার যোগান। দেখো যোগানটা কি চাহিদার তুলনায় বড়। এখানে দেখো আমার চাহিদা রেখা যোগান রেখা দুইটা রেখা কি আমার কোনো বিন্দুতে ছেদ করছে, ইন্টারসেক্ট করছে? করছে না। তাহলে চাহিদা রেখা এবং যোগান রেখা এই দুইটা রেখা আমার কি করছে না, কোনো বিন্দুতে ছেদ করছে না। তার মানে এখানে কোনো ভারসাম্য বিন্দু পাচ্ছি না। এখানে যেহেতু কোনো ভারসাম্য বিন্দু পাচ্ছি না, আমরা কি এখানে কোনো ধনাত্মক দাম পাচ্ছি না, ধনাত্মক ভারসাম্যের পরিমাণও পাচ্ছি না। এই দুইটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের S ইজ গ্রেটার দ্যান ডি, অর্থাৎ আমাদের যোগানটা চাহিদার তুলনায় বড়। কোন ক্ষেত্রে যোগানটা চাহিদার তুলনায় বড় হয়? সাধারণত মুক্ত দ্রব্য যেগুলা, যেমন বায়ু, পানি ইত্যাদি দ্রব্যের ক্ষেত্রে কি চাহিদার তুলনায় যোগানটা কি অনেক বেশি। এজন্য এ ধরনের দ্রব্যের ক্ষেত্রে, বায়ু, পানি এ ধরনের দ্রব্যের ক্ষেত্রে আমাদের চাহিদার তুলনায় যোগানটা অনেক বেশি থাকে। আর এই ধরনের দ্রব্যের ক্ষেত্রে আমরা বলবো যে ভারসাম্যের অস্তিত্বহীনতা বিরাজ করছে। ঠিক আছে, তাহলে পাশাপাশি দুইটা গ্রাফ দিয়ে আমরা প্রথম গ্রাফটাতে দেখলাম আমরা যদি পজিটিভ দাম পাই, পজিটিভ ভারসাম্যের পরিমাণ পাই, এবং আমরা যদি চাহিদা এবং যোগানের ভিত্তিতে আমরা যদি একটা ছেদবিন্দু পাই, ভারসাম্য বিন্দু পাই, এবং সেখান থেকে যদি আমরা পজিটিভ দাম পাই, পজিটিভ ভারসাম্যের পরিমাণ পাই, তাহলে সেই অবস্থানটাকে আমরা বলবো ভারসাম্যের অস্তিত্ব রয়েছে। আর দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে চাহিদা রেখা যোগান রেখা ইন্টারসেক্ট করে নাই,
এখানে আমাদের কোনো ভারসাম্য বিন্দু আমরা পাইনি, আমরা কোনো পজিটিভ দাম পাইনি, পজিটিভ ভারসাম্যের পরিমাণ পাইনি। এই জিনিসটাকে আমরা বলবো যে ভারসাম্যের অস্তিত্বহীনতা বিরাজ করছে। আশা করি তোমাদের আমার পড়া তোমরা বুঝতে পারছো, তোমরা ক্লিয়ার হচ্ছ। তাহলে এখন আমি চলে যাব পরের টপিকসে, ভারসাম্যের একত্ব ও একত্বহীনতা। ভারসাম্যের একত্ব ও একত্বহীনতা আমার পরের টপিকস। এই টপিকসগুলো খুবই ছোট ছোট, জাস্ট তোমাদের আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। এগুলো তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু পরীক্ষায় আসে। ভারসাম্যের একত্ব, পরের টপিকস হচ্ছে ভারসাম্যের একত্ব ও একত্বহীনতা। ভারসাম্যের একত্ব ও একত্বহীনতা। ভারসাম্যের একত্বহীনতাটা কি আমি একটু বলে নেই, তারপর আমি গ্রাফে চলে যাচ্ছি। ভারসাম্যের একত্বটা হচ্ছে যদি আমাদের চাহিদা এবং যোগান রেখা পরস্পরকে একটি নির্দিষ্ট বিন্দুতে যদি আমাদের ছেদ করে এবং ওই নির্দিষ্ট একটি বিন্দুতে ছেদ করে, ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় একক ভারসাম্য বিন্দু। আর ওই একক ভারসাম্য বিন্দুটাকে আমরা বলবো যে ভারসাম্যের একত্ব রয়েছে। ঠিক আছে, তাহলে ভারসাম্যের একত্বটা কি? চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পরকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে এবং ওই নির্দিষ্ট বিন্দুটাকেই আমরা বলবো একক ভারসাম্য বিন্দু। আর ওই একক ভারসাম্য বিন্দুকেই আমরা বলবো যে ভারসাম্যের একত্ব রয়েছে। আর ভারসাম্যের একত্বহীনতাটা কি? যখন আমরা কোনো একটা নির্দিষ্ট ভারসাম্য, একটি মাত্র ভারসাম্য বিন্দু পাই না, একাধিক ভারসাম্য বিন্দু পাই, তখন আমরা ওই অবস্থানটাকে আমরা বলবো যে ভারসাম্যের একত্বহীনতা রয়েছে বা ভারসাম্যের বহুত্ব রয়েছে। ঠিক আছে, তাহলে আমি গ্রাফের সাহায্যে তোমাদেরকে দুটা গ্রাফই আমি দেখাচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে জিনিসটা। লম্ব অক্ষে ধরলাম আমরা দাম, ভূমি অক্ষে ধরলাম চাহিদা, যোগানের পরিমাণ। দেখো চাহিদা রেখা এবং যোগান রেখা এখানে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। E0 হচ্ছে আমার ভারসাম্য বিন্দু। তাহলে এখানে আমি কি বলবো? একটি নির্দিষ্ট চাহিদা রেখা এবং যোগান রেখা একটি নির্দিষ্ট একক বিন্দুতে ছেদ করেছে, তাই না? একটি নির্দিষ্ট পরস্পরকে কোনো একটি বিন্দুতে ছেদ করেছে, তাই না? চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই বিন্দুটাকে আমরা বলবো একক ভারসাম্য বিন্দু। এই বিন্দুর নাম দিলাম E0। কেমন? এই একক ভারসাম্য বিন্দুকেই আমরা বলতে পারি যে ভারসাম্যের একত্ব রয়েছে। আর দেখো এখানে আমি এই চিত্রে লম্ব অক্ষে ধরলাম শ্রমের দাম, এখানে ধরলাম শ্রমের চাহিদা, শ্রমের যোগান। এই হচ্ছে আমার শ্রমের চাহিদা রেখা ডিএল প্রাইম, আর এই হচ্ছে আমার শ্রমের যোগান রেখা এসএল প্রাইম। দেখো এখানে আমার দুইটা ভারসাম্য বিন্দু, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। দেখো এখানে আমি আমার শ্রমের চাহিদা রেখা কোনটা? ডিএল প্রাইম। আর শ্রমের যোগান রেখাটা পশ্চাৎমুখী, পশ্চাৎ দিকে বাঁকানো। তোমাদেরকে এর আগের চ্যাপ্টারে ফ্যাক্টর মার্কেটে আমি পড়িয়েছি কিন্তু যে শ্রমের চাহিদা রেখা কেন, শ্রমের যোগান রেখাটা কেন পশ্চাৎগামী হয়। ঠিক আছে, সেই আলোচনায় ইন ডিটেলস আর না গেলাম। তাহলে দেখো শ্রমের যোগান রেখাটা আমাদের এরকম পশ্চাৎমুখী, পশ্চাৎ দিকে বেঁকে গেছে। তাহলে পশ্চাৎমুখী শ্রমের যোগান রেখা হওয়াতে এই শ্রমের চাহিদা রেখাটাকে শ্রমের যোগান রেখা দুইটা বিন্দুতে দেখো ইন্টারসেক্ট করেছে, অর্থাৎ আমাদের দুইটা ভারসাম্য বিন্দু পাচ্ছি, একটা পাচ্ছি এ বিন্দু আরেকটা পাচ্ছি বি বিন্দু। তাহলে এখানে যেমন বাজার ভারসাম্যের নর্মাল চাহিদা যোগানের গ্রাফে যেমন ছিল একটা ভারসাম্য বিন্দুতে ছেদ করেছে, এখানে দেখো আমাদের ভারসাম্য বিন্দু কিন্তু একটা না, একক ভারসাম্য বিন্দু না, আমাদের এখানে ভারসাম্য বিন্দু কিন্তু দুইটা, একের অধিক, এ এবং বি
দুইটা ভারসাম্য বিন্দু, আমরা এই অবস্থানটাকে বলবো যে ভারসাম্যের একত্বহীনতা রয়েছে বা ভারসাম্যের বহুত্ব রয়েছে বা ভারসাম্যের একত্বহীনতা অবস্থা বিরাজ করছে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো, তোমরা আমার পড়া বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমাদের এই ছিল ভারসাম্যের একত্ব এবং একত্বহীনতা। অর্থাৎ ভারসাম্যের একত্ব কোনটা? যখন চাহিদা এবং যোগান রেখা একটা নির্দিষ্ট বিন্দুতে ইন্টারসেক্ট করবে, তখন আমরা সেই অবস্থানটাকে আমরা বলবো ভারসাম্যের একত্ব রয়েছে। আর যখন আমাদের ভারসাম্য বিন্দু একটা হবে না, একের অধিক হবে, দুইটা হবে, তিনটা হতে পারে, তখন আমরা সেই অবস্থানটাকে বলবো যে ভারসাম্যের একত্বহীনতা রয়েছে। এর পরের টপিক্সে আমি চলে যাব, যেহেতু টপিক্সগুলো খুবই ছোট ছোট। পরের টপিক্সটা আমার হচ্ছে ভারসাম্যের স্থায়িত্ব বা স্থিতিশীলতা। ভারসাম্যের স্থায়িত্ব বা স্থিতিশীলতা। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। পরের টপিক্সটা আমাদের হচ্ছে ভারসাম্যের স্থায়িত্ব বা স্থিতিশীলতা। ভারসাম্যের স্থায়িত্ব বা স্থিতিশীলতা। ভারসাম্যের স্থায়িত্ব বা স্থিতিশীলতা। আমরা জানি স্থিতিশীলতার ভিত্তিতে ভারসাম্য আমাদের দুই ধরনের। স্থিতিশীলতার ভিত্তিতে ভারসাম্য দুই ধরনের। একটা হচ্ছে স্থায়ী ভারসাম্য বা স্থিতিশীল ভারসাম্য, আরেকটা হচ্ছে অস্থায়ী ভারসাম্য। একটা হচ্ছে আমাদের স্থায়ী ভারসাম্য বা স্থিতিশীল ভারসাম্য, আরেকটা হচ্ছে আমাদের অস্থায়ী ভারসাম্য বা অস্থিতিশীল ভারসাম্য। ঠিক আছে, স্থিতিশীলতার ভিত্তিতে ভারসাম্য দুই ধরনের, একটা হচ্ছে স্থায়ী ভারসাম্য, আরেকটা হচ্ছে অস্থায়ী ভারসাম্য। আমরা প্রথমে স্থায়ী ভারসাম্য জিনিসটা কি সেটা আমরা গ্রাফ আকারে আমরা একটু দেখব যে স্থায়ী ভারসাম্য কোনটাকে বলেছে। ভূমি অক্ষে দিলাম চাহিদা ও যোগানের পরিমাণ, লম্ব অক্ষে ধরলাম দাম। এই হচ্ছে আমার চাহিদা রেখা, এটা হচ্ছে আমার যোগান রেখা, ইন্টারসেক্ট করলো ই বিন্দুতে, ভারসাম্য বিন্দু হচ্ছে ই। P0 হচ্ছে ভারসাম্য দাম, Q0 হচ্ছে ভারসাম্য পরিমাণ। ঠিক আছে, চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর ই বিন্দুতে ইন্টারসেক্ট করলো বা ছেদ করলো। ই হচ্ছে ভারসাম্য বিন্দু, ই বিন্দু থেকে ভূমি অক্ষ বরাবর রেখা টানলাম, লম্ব অক্ষ বরাবর রেখা টানলাম, পেয়ে গেলাম P0 ভারসাম্য দাম, Q0 ভারসাম্য পরিমাণ। কোনো কারণে দাম মনে করো বেড়ে গেল, P0 থেকে দাম বেড়ে এখন হয়ে গেল P1। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? ডিমান্ড এতটুকু, সাপ্লাই এতটুকু, তার মানে সাপ্লাই ইজ গ্রেটার দেন ডিমান্ড। যদি যোগান বেশি থাকে দামটা কি হবে? কমবে। কমতে কমতে দামটা কি হবে? নিচের দিকে নামতে নামতে দামটা ভারসাম্য দামে এসে ঠেকবে, তাই না? একটা সম্ভাবনা থাকবে দাম কমার, যেহেতু আমাদের চাহিদার তুলনায় সাপ্লাইটা বেশি। আমরা কি জানি, বাজারে কোনো জিনিসের যদি সাপ্লাই প্রচুর থাকে তাহলে সেই জিনিসের দামটা কি কমতে থাকে, তাহলে দামটা নিম্নগামী হবে। যদি কোনো কারণে ভারসাম্য দামের থেকে দামটা বেশি হয় তাহলে দামটা কমতে কমতে ভারসাম্য দামের দিকে আসবে। আবার বিপরীতভাবে যদি চিন্তা করি, কোনো কারণে দামটা ভারসাম্য দামের চেয়ে কমে গেল, সাপোজ মনে করো P2 হলো, এক্ষেত্রে আমার সাপ্লাই এতটুকু, ডিমান্ড এতটুকু, এক্ষেত্রে আমার কি হবে? ডিমান্ডটা সাপ্লাইয়ের তুলনায় বেশি। ডিমান্ড যদি আমার বেশি হয় সাপ্লাইয়ের চেয়ে, তাহলে কি হবে? দামটা বাড়বে। দামটা বাড়তে বাড়তে কি হবে? এই ভারসাম্য দামের দিকে পৌঁছাবে, তাই না? দামটা ঊর্ধ্বগামী হবে, অর্থাৎ P2 থেকে দামটা বাড়তে বাড়তে এই ভারসাম্য দামের দিকে সম্ভাবনা থাকবে, এই ভারসাম্য দামের দিকে পৌঁছাবে। তাহলে দেখো আমার কি হচ্ছে, আমার দাম বেড়ে গেলে দামটা কমার প্রবণতা থাকবে। আবার ভারসাম্য দামের থেকে দামটা যদি আমি কম সেট করি তাহলে সেক্ষেত্রে দামটা আমার বাড়তে থাকবে, বাড়তে বাড়তে দামটা কিন্তু
এই ভারসাম্য দামের দিকে অবস্থানেই চলে যাবে। আর এই ভারসাম্য দামের কোনো চেঞ্জ হবে না। এই ভারসাম্য দামটা কি থাকবে? স্থির থাকবে, তাই না? এই কারণেই কিন্তু আমরা ভারসাম্য দাম আর ভারসাম্য পরিমাণে পি এর উপরে একটা বার চিহ্ন দেই। এটাকে কি বলে? পি বার। কিউ এর উপরে একটা বার চিহ্ন দেই, এটাকে কি বলে? কিউ বার। অর্থাৎ এই ক্ষেত্রে কি হয়, আমার ভারসাম্যটা স্থির আছে। বার চিহ্ন দিলে এই দামটা স্থির আছে, ভারসাম্য পরিমাণটা স্থির আছে, এটা কি বোঝায়? এই জিনিসটাকে আমরা বলবো স্থায়ী ভারসাম্য। ঠিক আছে? বাজার ভারসাম্যের এই জিনিসটাকে চাহিদা এবং যোগান রেখার ভিত্তিতে আমরা যে ভারসাম্যটা ব্যাখ্যা করছি সেটাকে আমরা বলবো যে স্থায়ী ভারসাম্য বা স্থিতিশীল ভারসাম্য। দামটা যদি আমার বেশি হয় দামটা কমার প্রবণতা থাকবে, আবার নিচের দিকে দামটা যদি কম হয় দামটা উপরের দিকে বাড়ার প্রবণতা থাকবে। আলটিমেটলি দামটা এই ভারসাম্য দামের দিকেই পৌঁছাবে। এই ভারসাম্য অবস্থানটাকে আমরা বলবো স্থায়ী ভারসাম্য। ক্লিয়ার হয়েছে? আমি আশা করছি তোমরা আমার পড়া বুঝতে পারছো। এখন আসো আমাদের 2 নাম্বার অস্থায়ী ভারসাম্য বা অস্থিতিশীল ভারসাম্য। সেক্ষেত্রে আমাদের গ্রাফটা কেমন হবে? আমরা স্থায়ী ভারসাম্যটা দেখে ফেললাম, আমরা এখন দেখব অস্থায়ী ভারসাম্য। ভূমি অক্ষে আগের মতোই দিলাম চাহিদা এবং যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দিলাম দাম। এক্ষেত্রে আমার চাহিদা এবং যোগান রেখাটা জাস্ট উল্টা হবে। উল্টা মানে আমরা নর্মালি কি জানি? আমরা কি জানি? চাহিদা রেখাটা নিম্নগামী হয়, তাই না? এক্ষেত্রে আমার অস্থায়ী ভারসাম্যে আমার চাহিদা রেখাটা কি হবে? ঊর্ধ্বগামী। আর নর্মালি আমরা কি জানি? যোগান রেখাটা ঊর্ধ্বগামী হয়, কিন্তু এক্ষেত্রে আমার যোগান রেখাটা কি হবে? নিম্নগামী। ওকে, ঠিক আছে? তাহলে আমার চাহিদা রেখাটা কেমন? ঊর্ধ্বগামী। যোগান রেখাটা কেমন? নিম্নগামী। ভারসাম্য বিন্দু ই, P0 ভারসাম্য দাম, Q0 ভারসাম্য পরিমাণ। ওকে, আমার দেখো আমার চাহিদা রেখা হচ্ছে ডিডি, আমার চাহিদা কি হচ্ছে? আমার চাহিদা রেখা হচ্ছে ডিডি ঊর্ধ্বগামী, আর যোগান রেখাটা হচ্ছে এসএস যেটা হচ্ছে নিম্নগামী। এই দুইটা রেখা দেখো ই বিন্দুতে ইন্টারসেক্ট করলো বা ছেদ করলো। ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। ই বিন্দু থেকে ভূমি অক্ষ বরাবর রেখা টানলাম, পেয়ে গেলাম Q0 ভারসাম্য পরিমাণ। ই বিন্দু থেকে লম্ব অক্ষ বরাবর রেখা টানলাম, পেয়ে গেলাম ভারসাম্য দাম। এখন দেখো যদি কোনো কারণে ভারসাম্য দামের চেয়ে বেশি উপরে দাম সেট করি, মনে করো P1 দাম যদি সেট করি, এই হচ্ছে আমার সাপ্লাই, এই হচ্ছে ডিমান্ড। অর্থাৎ ডিমান্ড ইজ গ্রেটার দ্যান সাপ্লাই। ডিমান্ডটা সাপ্লাইয়ের তুলনায় বড়, তার মানে কি? দামটা আরও উপরের দিকে উঠে যাবে, উপরের দিকে ওঠার সম্ভাবনা থাকবে। এই ভারসাম্য দামে কিন্তু আসার কোনো প্রবণতা নাই, যেহেতু আমাদের সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ডটা বেশি, চাহিদাটা বড়। সেক্ষেত্রে আমরা কি জানি? বাজারে যদি কোনো জিনিসের ডিমান্ড থাকে তাহলে তার দামটা কি হয়? ঊর্ধ্বগামী হয়ে যায়। তার মানে দামটা আরও এই P1 এর চেয়ে আরও উপরের দিকে ঊর্ধ্বগামী হওয়ার প্রবণতা থাকবে। এটা কিন্তু নিচের দিকে ভারসাম্য দামের দিকে আসার কোনো প্রবণতা থাকবে না। আবার দেখো আমরা যদি দাম সেট করি ভারসাম্য দামের চেয়ে নিচে, মনে করো P2 দাম যদি সেট করি, এক্ষেত্রে আমার ডিমান্ড এটা আর এক্ষেত্রে আমার সাপ্লাই এখানে, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? সাপ্লাই ইজ গ্রেটার দ্যান ডিমান্ড। তখন কি হবে? দামটা নিচের দিকে কি হবে? নিচের দিকে নিম্নগামী হবে, নিচের দিকে আরও নেমে যাবে। কারণ আমরা কি জানি? যে ডিমান্ডের তুলনায় সাপ্লাই বেশি হলে, বাজারে যদি কোনো জিনিসে প্রচুর যোগান থাকে, সাপ্লাই থাকে, তাহলে সেই জিনিসের দামটা কি হয়? কমে যায়, নিম্নগামী হয়। দেখো এখানে যেহেতু আমার সাপ্লাই ইজ গ্রেটার দ্যান ডিমান্ড, অর্থাৎ সাপ্লাইটা আমার যোগানটা চাহিদার চেয়ে বেশি, এজন্য দামটা কিন্তু এই P2 থেকে আরও নিম্নগামী হবে, নিচের দিকে নামার সম্ভাবনা থাকবে। এটা কিন্তু এই ভারসাম্য দামের দিকে আসবে না। তাহলে এই যে একটা ভারসাম্য অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এই অবস্থাটাকে আমরা বলবো অস্থায়ী ভারসাম্য বা অস্থিতিশীল ভারসাম্য। এই অবস্থানটাকে আমরা বলবো কি? অস্থায়ী ভারসাম্য। প্রথমটা আমরা কি দেখেছিলাম? স্থায়ী ভারসাম্য
বা স্থিতিশীল ভারসাম্য, আর দ্বিতীয়টা আমরা কি বলবো? অস্থিতিশীল ভারসাম্য। ঠিক আছে, দ্বিতীয়টা আমরা বলবো অস্থিতিশীল ভারসাম্য। কেমন? আমি আশা করছি, তাহলে কি আশা করছি তোমাদের মোটামুটি এই টপিকসগুলো সবগুলোই কিন্তু হয়ে গেছে। 4টা টপিকস কিন্তু আজকে পড়ালাম, খুবই ছোট ছোট টপিকস, সংক্ষিপ্ত প্রশ্ন আসে খুবই ছোট ছোট। এই মোটামুটি এই 4টা টপিকস আমি কিন্তু তোমাদেরকে পড়ালাম, যেহেতু এই কোশ্চেনগুলো বারবার তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে, বিগত 5 সালের কোশ্চেন আমি দেখেছি, অ্যানালাইসিস করেছি, তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে এই ছোট ছোট এই টপিকসগুলো কিন্তু আসে। আমি গ্রাফ দিয়ে তোমাদের মুখে বলে কনসেপ্ট ক্লিয়ার করলাম, এবং গ্রাফ এঁকে কিন্তু তোমাদের কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, জিনিসগুলো কি তোমরা বুঝতে পেরেছো? গ্রাফ আকারে আমি কিন্তু খুব ইজিভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্থতা কামনা করছি। আর যেহেতু বন্ধ আছে, তোমাদের কলেজ বন্ধ আছে, আমরা চেষ্টা করছি অনলাইনের মাধ্যমে তোমাদেরকে সিলেবাসটা মোটামুটি কমপ্লিট করে দেওয়ার জন্য। আশা করব যে তোমরাও আমাদেরকে হেল্প করবে, সব টিচারের ক্লাস মোটামুটি করবে, তাহলে তোমাদের উপকার হবে। আর স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজের প্রতি যত্নশীল হবে এবং পরিবারের সবার প্রতিও যত্ন নিবে। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি এই চ্যাপ্টারের নতুন কোনো টপিকস নিয়ে আমি আবার তোমাদের মাঝে হাজির হব। আর তোমাদের যদি পড়া রিলেটেড কোনো প্রবলেম থাকে, তোমরা কমেন্ট বক্সে প্লিজ আমাকে জানাবে, আমি তোমাদের টপিকস রিলেটেড সকল সমস্যার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে ভালো থাকো, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।